টর্চার সেলের সবগুলো গেট উন্মুক্ত আজ। রাশিয়ান পাইথন প্যারাডাইস এটা। এই ভবনে দাঁড়িয়ে আড়ালে আবডালে খুন খারাপি করার অভ্যাস নেই পাইথন লিডারের। এখানে সেই একমাত্র বাদশা, নিষিদ্ধ দুনিয়ায় বুক জিতিয়ে দাপিয়ে বেড়ানো মরীচিকার সম্রাট, দ্য ব্লাডি বিস্ট রিস্কা। ভেতরের শুকনো জমাট রক্তের উৎকট গন্ধটা নাকে এসে লাগছে ভীষণ। সমগ্র মেঝেতে বীভৎস লালিমার ছড়াছড়ি, যেন নরকীয় অগ্রাসনে রণক্ষেত্র চারিপাশ। মেঝের মধ্যেখানে লুটিয়ে পড়ে থাকা প্রত্যেকটি ছিন্নভিন্ন লাশই কেবল জানে কতটা নৃশংস ছিল তাদের এই সুদীর্ঘ দুর্বিষহ মৃত্যুযাত্রা। প্রত্যেকটা নিথর শরীরের ঘাড় থেকে মস্তিষ্ক অবধি বিধ্বস্ত রূপে কর্দর্য। কারোর হাত নেই, কারোর পা নেই, তো কারোর দুভাকৃত বিদীর্ণ মস্তিষ্কটা উচ্ছিষ্টে নেই পড়ে আছে দুদিকে, অথবা কারোর ধরের সঙ্গে মাথাটাই আর যুক্ত নেই। শক্ত মাথার খুলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিন্নক মগজটা ছিটকে গিয়ে আছড়ে পড়েছে সিমেন্ট আস্তরিত কুচকুচে কালো দেয়ালের অগ্রভাগে। নৃশংস বিভীষিকা হয়ে মানবদেহের তরতাজা অস্তিত্বগুলিত মোমে এনে চুইয়ে চুইয়ে পড়ছে সেথায়, যেন কোনো অশুভ দানবের তীব্র ক্রোধের সামান্যতম বহিঃপ্রকাশ ছিল এই অতর্কিত ধ্বংসলীলা। আলোর উপস্থিতি নগণ্য। কক্ষের এক প্রান্তে যান্ত্রিক রোবটের ন্যায় নির্লিপ্তে দণ্ডায়মান একদল সশস্ত্র মাফিয়া বাহিনী, ঠিক তার অপর প্রান্তে চরম বিভীষিকার ইন্ধন। তৈরি করা হয়েছে বিশেষ ধরনের ফাঁসির মঞ্চ, একটা কিংবা দুটো নয়, অগণিত মুক্ত বাঁধনে রশি ঝুলছে সেথায়। ঝুলছে অর্ধমৃত প্যারাডাইস দেহরক্ষীদের ছিন্নভিন্ন রক্তাক্ত দেহাবশেষ। পায়ের তলায় মাটি নেই, গঙ্গা স্রোতের নেই চুপ করে রক্তের প্লাবন। নিটোল পদযুগলে সেই রক্তস্রোত পায়ে মারিয়ে নিজের জন্য বরাদ্দকৃত কাউচ চেয়ারটায় গিয়ে গা ছড়িয়ে বসল ইরিশ। রক্তস্নাত চপচপে শরীর তার, ধারালো মুখাবয়ব জুড়ে বিন্দু বিন্দু জল কন্যার নেই জমে আছে লালা বিভীষিকা। এই মুহূর্তে মৃত্যুদূতের ন্যায় বিদঘুটে এরকম ভয়াবহ লাগছে তার শূন্য অস্তিত্বকে। বিশাল কাউচ চেয়ারটায় নির্বিঘ্নে আসীন হয়ে বাম হাতের রক্তমাংস আবর্তিত ড্যাগার নামক ধারালো মরণাস্ত্রটিকে ছুঁড়ে ফেলল অদূরে। পরপরই কাঁধ শটান করে ধ্বনিত হলো মাফিয়া বসের বিকট হুঙ্কার। আর কে আছে? সেদিন রাতে আর কে কে উপস্থিত ছিল এই টর্চার সেলে? অদৃশ্য ভূকম্পন খেলে গেল চারিপাশে। যান্ত্রিক ইঞ্জিনের ন্যায় কেঁপে উঠল দেহরক্ষীরা। কণ্ঠতালু ভেদ করে বেরিয়ে এলো চাপা রুক্ষশ্বাস। সকলের মধ্যে থেকে স্পাই টিমের সর্বোচ্চ ক্ষমতাবান লিডার মার্চেন্ট জুনিয়র মৃদু আওয়াজে প্রত্যুত্তর করতে চাইল কিছু, তবে ফুরসত হলো না। তার আগেই তর্জনী উঁচিয়ে কালকুঠের ন্যায় শীতল বাক্য ধ্বনিত করল মাফিয়া বস। আমি সেই বিশ্বাসঘাতকটাকে দেখতে চাই, যে কিনা পাইথন প্যারাডাইসে উপস্থিত থেকেই দিনের পর দিন তথ্য পাচার করেছে, বিট্রেয়ার গেম খেলেছে আমার সঙ্গে। ওর কলিজা পরিধি কতটুকু? বেধিগ্রস্ত কদম ফেলে সামনে এগোলো লোকটা। ফ্যাটে ফর্সা পুরুষালী ত্বকে জড়ো হয়েছে তার রক্তিম আধার। চওড়া কপালের গালচে সরু শিরা অপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। লিডারের চোখে চোখ রাখার দুঃসাহস তার হলো না। অগত্যা হুট করেই সন্নিকটে এগিয়ে এক প্রকার নতজানু হয়ে হাঁটু ভেঙে বসল রক্তাক্ত মেঝেতে। কণ্ঠতালু থেকে নিঃসৃত করল বাক্যধ্বনি। আমি কিছু বলতে চাই লিডার। গিভ মি এ সেকেন্ড চান্স প্লিজ। ওটা আমার ডিকশনারিতেই নেই। মানে? ইন মাই ওয়ার্ল্ড, ইফ ইউ ফাক আপ ওয়ান্স, ইউ আর ডান। নো মোর সেকেন্ড চান্স। শরীরে কাঁপন ধরিয়ে দিল হিমশীতল কণ্ঠস্বর। এরিসের কথার পাচ্ছে যুবকের ওষ্ঠাগত প্রাণ। তটস্থ উদ্গ্রীব স্বরে ব্রিটিশ যুবক মার্চেন্ট নিষেধাজ্ঞা ভেঙে বলে উঠল, আমরা বিশ্বাসঘাতকতা করিনি বস। যেহেতু পাইথন প্যারাডাইসে ফ্যাক্স সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম, তাই আমরা ওটাকেই বার্তা হিসেবে ধরে নিয়েছিলাম। সেখানে নাইট ওয়াচারদের বার্তা এসেছিল। আপনার অনুপস্থিতিতে বেশ কিছু গ্যাংস্টার গ্রুপ জঙ্গলের সীমানায় বিরতহীন হামলা চালিয়েছিল। ওরা খুব শীঘ্রই প্যারাডাইস সীমানা অতিক্রম করত, তাই ফুরসত করিনি। অল্প সংখ্যক গার্ডসদের প্যারাডাইস গেট আর পেন্টহাউস পাহারায় নিয়োজিত রেখে আমরা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। কিন্তু কিন্তু বরফ শীতল আওয়াজ ভেদ করল মরীচিকার কণ্ঠস্বর। সৌষ্ঠব যান্ত্রিক শরীরে কাঁপন ধরল যুবকের। বলল, কিন্তু পুরোটাই ছিল গার্ডদের সরিয়ে পেন্টহাউসে প্রবেশ করার গভীর এক ষড়যন্ত্র। আর আমি নিশ্চিত টমেটো প্রিন্সের মতো গোখরা সাপের পক্ষে একা এত বড় মিশন লিড দেওয়া মোটেই সম্ভব নয়। এর পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে। হঠাৎ এত বড় ষড়যন্ত্রের কারণ হতে পারে ব্লাড ডায়মন্ড। কপাল গোছালো এরিস। রক্তসিক্ত তর্জনীখানা বোলালো নিজ জীবকে। যুবক বলতে লাগলো, শুনেছি এই রত্নের আসল মালিক ড্যানিয়েল নয়। সে অ্যামাজনের একদল আদিবাসীদের থেকে চুরি করে এনেছে এই ব্লাড ডায়মন্ড। জানি।
মৃতের ন্যায় নির্জীব কণ্ঠস্বর। আমি সন্দিহান, এই প্ল্যান ড্যানিয়েলের নয়, নিশ্চয়ই ব্লাড ডায়মন্ডের আসল মালিকের। ব্লাড ডায়মন্ডের আসল মালিক আমি, এরিস ইউভান। এতদিন যাদের হাতে ছিল তারা কেবলই রক্ষক, অন্য কিছুই না। পৃথিবীতে ব্লাড ডায়মন্ড এক পিসই আছে, পাওয়ার বাসনা অনেকের, তাই মনে হচ্ছে খুব শীঘ্রই এই রত্নখানি হাত বদল করবে। নির্লিপ্ত শূন্যবদনে এরিস শুনে গেল সবটা। অতঃপর ঠোঁটের আগায় পৈশাচিক ভাঁজ টেনে প্রশ্ন ছুড়ল, চোখে এত অস্বস্তি কেন? মাফিয়ারা কখনো ঘাবড়ায় না, প্রয়োজন হলে প্রাচুর্যের বদলে জান দিয়ে দেয়। মাফিয়া বসের আস্থা সংগ্রহে অবিচল থেকে লোকটা ভীতিগ্রস্ত স্বরে বলে, আই উইল। ওকে ফাইন, প্রুভ ইট। বৃদ্ধাঙ্গুলের ভাঁজে আটকে থাকা রক্তসিক্ত চটচটে রিভলভারটা ছুঁড়ে মারল মার্চেন্টের পানে। খানিক ঘাবড়ালো বিপরীত পক্ষ, বোধহয় এতটাও কাঠিন্যতা আশা করেনি সে। শুট ইউর সেলফ। গমগমে রুক্ষ আওয়াজে ধ্বনিত হওয়ার পরপরই ভীতগ্রস্ত হাত বাড়িয়ে রিভলভারটা তুলে নিল মার্চেন্ট। তবে মুহূর্তেই সেই বশ্যতা পরিণত হলো চরম বিশ্বাসঘাতকতায়। চোখের পলকে ট্রিগার টেনে সেটিকে ইরিশের বক্ষস্থল বরাবর তাক করল সে। হ্যান্ডস আপ, মিস্টার রিস্কা। ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাক্ত হাসল ইরিশ। কি অদ্ভুত ভয়ঙ্কর সেই নৈশব্দিক হাসি। ঠোঁটের হাসি রেখা, অথচ চক্ষু গহ্বরে দাউ দাউ করে জ্বলছে রক্তপিপাসূন্যের রক্তিম অঙ্গার। হাসি অব্যাহত রেখেই ধীরপায়ে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে লাগলো সে। মার্চেন্টও অবিচল সেই ঘূর্ণিপাকে। একদৃষ্টে লক্ষ্য স্থির তার, পলক ফেলবার ফুরসত নেই। জিতে যাওয়ার অবকাশ ক্ষীণ, অগত্যা প্রাণপণ সতর্ক সে বান্দা। তুমি কি জানো ব্লাড ডায়মন্ড তার আসল মালিকের হাত এখনো পৌঁছায়নি? ম্যানুপুলেট করার অভিনব কৌশল। কথা কাজেই দ্বিধাগ্রস্ত হয়ে মার্চেন্ট জুনিয়র পা দিল সেই ফাঁদে। জিজ্ঞাসা করল, হু ইজ দ্য ওনার? ফের কপট হাসিতে প্রসারিত হলো উষ্টাধর। লোকটার পদক্ষেপের পানে সরু দৃষ্টিপাত করে বলল, কে হতে পারে? গেস ইট। টমেটো প্রিন্সে ইনভিজিবল এক গডফাদারের কথা উল্লেখ করেছিল, যে ব্রাডবয়ের অংশ নয়। হ্যাঁ, টমেটো প্রিন্স। শব্দটা উচ্চারণ করে চূড়ান্ত পদযুগল স্থির করল মাফিয়া বস। ঘাবড়ালো মার্চেন্ট, তবে বন্দুক নামানোর প্রয়াস নেই। সে জানে, হয় মরণ নয় মারণ। এর মাঝে একবারও পলক ফেলার সুযোগ হয়নি তার। দাবার গুটি উল্টে যেতেও ন্যানোসেকেন্ড সময় লাগে বোধ হয়। তার চেয়েও দ্রুত গতিতে উল্টে গেল পজিশন। বিদ্যুৎ বেগে লোকটাকে পায়ের কাছে ফেলে ওর কণ্ঠনালী বরাবর শর্ট নাইফ চেপে ধরে ইরিশ। নির্জীব দুঠোঁট এবার সক্রিয়। পিয়ার্সড আইব্রোখানা সন্তর্পণে উঠে আছে কপালে। যেন মানুষ মারতে নয়, কোনো নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে দাঁড়িয়ে আছে সুপারস্টার সাহেব। ভয়ে হাঁপিয়ে উঠল মার্চেন্ট, উন্মাদের ন্যায় বলতে লাগলো, টমেটো প্রিন্সের ডেস্টিনেশন আমার জানা নেই, সত্যি জানা নেই। আমি তো স্রেফ তৃতীয় পক্ষ। অ্যালেক্সান্দ্রিয়া কোথায়? বরফ কেটে ফেলার মতো ধারালো কণ্ঠস্বর। জিভ দিয়ে বাক্য উচ্চারণের আগে ওর গলার অগ্রভাগে চোখ বুজে টান মারল ইরিশ। মৃত্যুর আশঙ্কায় দুনিয়া কাঁপিয়ে চিৎকার করে উঠল মার্চেন্ট। পরপরই টের পেল ওর শ্বাসনালী এখনো অক্ষত রয়েছে, খানিক চামড়া কেটেছে শুধু। আতঙ্কিত মুখাবয়ব, যেন হৃদয়টা খামছে ধরেছে কেউ। ওর মরিমরি অবস্থা অবলোকন করতেই মুখের রং পাল্টালো মাফিয়া বস। চেহারায় উত্তাপ ঢেলে অশুভ দানবের ন্যায় দৃষ্টি ফেলল মার্চেন্টের কর্তৃত্ব গ্রীবা দেশের পানে। অতঃপর হিমশীতল কণ্ঠে আওড়ালো, পরের বার মুখ দিয়ে উচ্চারণের সুযোগ হবে না আর। ঢকাত করে শুষ্ক এক ঢোক গিল লোকটা। জিভ বাতার তরল শূন্য। শুষ্কতায় কণ্ঠনালী আটকে আসছে বারবার, তবুও ভয়ে তটস্থ হয়ে বলতে লাগলো সে, টমেটো প্রিন্স শুধু ওই মেয়েটাকে আটকে রেখেছিল। বাকি গার্ডসদের উদ্দেশ্য ছিল পেন্ট হাউসে প্রবেশ করে অফিস কক্ষ সার্চ করা। পাইথন প্যারাডাইসের সিকিউরিটি ক্যামেরা সার্ভারও তারাই ডাউন করেছে, কিন্তু ওই কক্ষে ব্যাকআপ অ্যানালগ সিকিউরিটি থাকায় ঢোকার জন্য পর্যাপ্ত সময় পায়নি। অ্যালেক্সান্দ্রিয়া কোথায়? একই বাক্যের পুনরাবৃত্তি ঘটালো ফের। লোকটা ধরফড়িয়ে উঠল আতঙ্কে। আমি আর কিছুই জানি না। উদ্গ্রীব স্বরে বাক্যটা উচ্চারিত করে পালানোর ধান্দায় উঠতে চাইল বেশ কয়েকবার, কিন্তু সে সুযোগ হলো না। যতবার মাথা তুলেছে ঠিক ততবার নিজ হাঁটু দ্বারা ওর নাসারন্ধ্র থেতলে দিয়েছে ইরিশ। মুখ তার রক্তে জুবুথুবু। ভারী শ্বাস টেনে বলল, সত্যি এর বাইরে কিছু জানি না আমি। শুনেছি চোরাই পথে সেদিনই রাশিয়া ত্যাগ করেছে টমেটো প্রিন্স। শুধু বলে গিয়েছে এমন এক সত্যি রয়েছে যা স্বয়ং পাইথন লিডারেরও অজানা। সত্যি জানতে হলে তার মুখোমুখি হতে হবে আপনাকে। আর এও বলেছে এবার তাকে পাকড়াও করা দুঃসাধ্য, কারণ ও জানে আপনার দুর্বলতা। একটা বাঙালি মেয়ে, যার চোখের রং নীল, সমুদ্রের মতো গাঢ় নীল। আর মেয়েটা। সম্পূর্ণ বাক্যধ্বনি কণ্ঠনালী ভেদ করার আগেই এরিসের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ল মার্চেন্টের নিথর শরীরটা।
ওর কণ্ঠনালী দুভাগ হয়ে গিয়েছে, কোনো মতে ঘাড়ের সঙ্গে আটকে আছে মাথাটা। রক্তের লালিমায় প্লাবিত চারপাশ। সেদিকে ভুলেও দৃষ্টিপাত করল না ইরিশ। মুঠোবন্দি শর্ট নাইফটা ছুঁড়ে ফেলল একপাশে। থমথমে নৈশব্দ কাটিয়ে ঝনঝনিয়ে শব্দ হলো সেথায়। দুহাতে রক্তের জোয়ার। আর যাই হোক, একটা সামান্য গ্যাংস্টারের মুখে মাফিয়া বসের দুর্বলতার উক্তিটি শোভা পায় না। আমার দুর্বলতা নিয়ে কথা বলা মোটেই উচিত হয়নি তোমার, শকটোক্তিতে আওড়ালো ইরিশ। কণ্ঠে তার বরফের ন্যায় নির্জীবতা। মেঝেতে পড়ে থাকা বীভৎস লাশটার পানে নিজের শূন্য দৃষ্টি স্থাপন করে ফের বলে উঠল, তোমার কথা সত্যি হোক কিংবা মিথ্যে, টমেটো প্রিন্সের মুখোমুখি তো আমি হবই। যেদিন হব সেদিন ওর আত্মাটাও ভয়ে আর্তনাদ করে বলবে, এরই শিউফান এসেছে। উপস্থিত কারোর মুখে রা নেই। নৈশব্দিক নির্জীবতা গ্রাস করেছে চারিপাশ। গার্ডসগুলো এখনও অনুমতির অপেক্ষায়। রক্তসিক্ত শরীর নিয়ে বেসমেন্ট ছাড়ল ইরিশ। যাওয়ার আগে দৃঢ় কণ্ঠে আদেশ করল, নেকড়ে প্যাকটাকে বেসমেন্টে ছেড়ে দাও, সাথে বোঝোকেও। আজ ওদের ভুরি বোঝের পালা। প্যান্ট হাউসে ফিরে এসে সোজা নিজের বেডরুমে চলে গেল মাফিয়া বস। কক্ষে প্রবেশ করে রক্তাক্ত শরীরটাকে সন্তর্পণে এলিয়ে দিল কালো রঙের রাজকীয় ডিভানে। চোখের সামনে ক্রিস্টাল খচিত কফি টেবিল, তার উপর একটা বড়সড় আওয়ার গ্লাস অর্থাৎ বালুঘড়ি। আপাতত দুনিয়া ভুলে একদৃষ্টে সেটিকেই পর্যবেক্ষণ করে চলেছে সে। চোখে তার বিতৃষ্ণা। কোন সত্যির কথা বলল মার্চেন্ট? এরিশ ভাবল না খুব বেশি, ওর মস্তিষ্কটা ভাবতে দিচ্ছে না কিছুই। সে ঘুরে ফিরে একই জায়গায় আটকে যাচ্ছে বারবার। ঈশানী। তপ্তশ্বাস ছেড়ে মাথাটা হেডবোর্ডে এলিয়ে নির্লিপ্তে চোখ বুজে এরিশ ডিভান হাতড়ে ঈশানীর ফেলে যাওয়া ওড়নাখানি এনে রাখে বুকের কাছে। হৃদয়ের কোথাও একটা ব্যথা করছে মাফিয়া বসের। বাহ্যিক সকল ব্যথাকে এক নিমেষে ম্লান করে দেয় সেই অসহনীয় চিনচিন ব্যথাটা। জীবনে প্রথমবার নিজের প্যান্ট হাউসে অবস্থান করা সত্ত্বেও অন্য কোথাও মন পড়ে আছে ওর। সত্যি বলতে দুশ্চিন্তা হচ্ছে, একটা পাপিষ্ট জানোয়ারকে ভালোবেসে সাকুরার পবিত্রতা শেষ অবধি অক্ষুণ্ণ থাকবে তো আদৌ, নাকি ফ্লোরার মতো? ব্যতিগ্রস্ত ভাবনাটাকে সম্পূর্ণ হতে দিল না ইরিশ। তার আগেই ধাক্কা হাঁকিয়ে সরিয়ে ফেলল মস্তিষ্ক থেকে। সাকুরা পবিত্র, ঝর্ণার জলের মতো স্বচ্ছ। যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন, এরিশ ইউভানকে টপকে ওই পবিত্রতাকে কুলুষিত করা এত সহজ নয়। খানিক আগের হাহাকার আর্তনাদ, নিরুদ্বেগ বিধ্বংসী প্রলয় সবকিছুই বিলীন হয়েছে নিস্তব্ধতায়। তবুও এই মুহূর্তে উদ্ভ্রান্ত মস্তিষ্কের তাড়নায় চোখের সামনে রণক্ষেত্র বাঁধিয়ে দিতেও বোধহয় পিছপা হবেন না মাফিয়া বস। অগত্যা নিজেকে খানিক স্বস্তি দিতে সিগারেট ধরালো সে। ট্রেজার্স গোল্ড লিভ, মাত্রাতিরিক্ত দামি এই সিগারেটের ধোঁয়া যেন কুণ্ডলি পাকানো অপার্থিব এক স্বর্গীয় বাষ্প। তবুও অনুভূতিহীন হৃদযন্ত্রটা শান্ত হয় না এরিশের। দাবানলের ন্যায় জ্বলছে মস্তিষ্ক। ধূসর বাদামি গহ্বরে তার অগ্নিস্ফুলিঙ্গের উদ্ভাসন। বুকের ওপর ফেলে রাখা শিফনের ওড়নাটাকে ফের তুলে নিল নাকের কাছে। মোহাবিষ্ট হয়ে গভীর শ্বাস টানল। ভ্যানিলার মিষ্টি গন্ধটা এখনও অবশিষ্ট, যেন স্বয়ং ঈশানী বসে আছে ওর কোলের ওপর। তেমন করেই জ্বলন্ত শলাকার নিকোটিনটুকু বক্ষ ভেদিয়ে ভেতরে টেনে শীতল আওয়াজ উচ্চারণ করল ইরিশ, দুর্বলতা কি জিনিস জানা নেই আমার। তুমি তো আমার আকাঙ্ক্ষা, প্রলয়নের বিধ্বংসী আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার কাছে গোটা মাফিয়া টেরিটরির একমাত্র লালসার বস্তু ব্লাড ডায়মন্ডও মূল্যহীন। পুরো দুনিয়ার বিনিময়ে চেয়ে বসে আছে আমি তোমায়, শুধু তোমায়। বেশ কিছুক্ষণ নৈশব্দ। পর মুহূর্তে একটু নড়েচড়ে স্বগতোক্তিতেই বীর বেরোলো মাফিয়া বস, কখনোই তো কথা শোনো না, সীমাহীন অবাধ্য রমণী। এবার ফিরে ক্রুজশিপে না পেলে খবর আছে তোমার। মস্কো শহর থেকে প্রায় মাইল 50 দূরে তুষারের কান্ট্রি সাইড ভিলার অবস্থান। বরফে ঢাকা বিপজ্জনক রাস্তাঘাট, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা ক্ষীণ। আঁকাবাঁকা রাস্তার বাঁক ধরে একটানা ড্রাইভ করছে তুষার। তাও ভিলায় পৌঁছাতে পৌঁছাতে ভোররাত। সুদীর্ঘ লম্বা জার্নির দরুন গাড়িতেই ঘুমিয়ে পড়েছে ফ্লোরা। তুষার আর আগ বাড়িয়ে জাগায়নি ওকে, কুলে তুলে নিয়ে এসেছে রুমে। ফ্লোরার বিশ্রামের ব্যবস্থা করে নিজে এসে দাঁড়িয়েছে জানালার ধারে। ট্রান্সপারেন্ট গ্লাসটা একপাশে সরানো, ফলস্বরূপ উদীয়মান সূর্যের সূক্ষ্ম নরম আলোটুকু এসে ঠিকরে পড়ছে তুষারের সৌষ্ঠবাকৃতির তামাটে বদনে। বরফ আচ্ছাদিত পর্বতের চূড়ায় মাথাচাড়া দিচ্ছে এক ফালি মোমের মতো নরম তুলতুলে সূর্যলোক। অদূর থেকে দেখলে চোখ জুড়িয়ে আসে, ক্ষীণ উষ্ণতায় কেমন তন্দ্রা ধরে যায় দু চোখে। যদিও সেই নরম উষ্ণতা মোটেই ছুঁতে পারে না তুষারের জ্বালাময় অন্তরটাকে। সে নিটল, নির্জীব, বক্ষগহ্বরে জ্বলন্ত এক আগ্নেয়গিরির দাবানল। একদিকে ভাঙা চূর্ণবিচূর্ণ হৃদয়ের ফ্লোরা, ওর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ। অন্যদিকে জন্মদাত্রী মাকে আত্মপরিচয় না দিতে পারার হাহাকার।
দুটোতে মিলেমিশে তুষারের ভিতরটা পুড়িয়ে দিচ্ছে ক্রমশ, অথচ অভিব্যক্তি তার শান্ত সাবলীল, যেন কোথাও কিচ্ছুটি হয়নি। গোটা পৃথিবী ওর অনুকূলে। তুষার চেয়েছিল নির্নিমেষ, হাত দুটো তার ফর্মাল প্যান্টের পকেটে আবদ্ধ। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো ঘুম জড়ানো মেয়েলি কণ্ঠস্বর। আপনার শার্টে রক্ত লেগে আছে তুষার, এটা পাল্টাবেন না? সচকিত বদনে পাশ ঘুরল তুষার, দেখল ওর দিকেই বিরস দৃষ্টিতে চেয়ে আছে ফ্লোরা। চেহারায় তার বিষাদের ঘনঘটা, অথচ পরনে সাদা ফ্রকটাতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। কে বলবে দুদিন আগেই এই মেয়েটার ওপর দিয়ে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ঝড় বয়ে গিয়েছে। নির্বিকারে এক ঝলক মেয়েটাকে আগাগোড়া পরখ করল তুষার, অতঃপর বিনা প্রত্যুত্তরে এগিয়ে এসে উল্টো প্রশ্ন ছুড়ল। ঘুম কেমন হলো? আপনি কখনো আমার সঙ্গে এতটা স্বাভাবিক আচরণ করেননি তুষার। শুনতে কেমন কানে লাগছে। দীর্ঘশ্বাস ফেলল যন্ত্রমানব। ফ্লোরার বিষণ্ণ হৃদয়টাকে খানিক স্বস্তি দিতে চাইল বোধহয়। তোমাকে আমি দূরে নিয়ে এসেছি, দেখো এখানে কেউ নেই। আপনি তো আছেন। আমার উপস্থিতি কি খুব বেশি অস্বস্তিদায়ক? হুম, একদমই না। ফ্লোরার এই সামান্য সম্মোহনী বাক্যে যেন প্রাণ ফিরে পেল তুষার। সহসা এগিয়ে এসে নির্দ্বিধায় আঁকড়ে ধরল ওর হাত, টেনে এনে বসালো কাউচে। অতঃপর নিজে গিয়ে হাঁটু ভেঙে বসলো ফ্লোরার সম্মুখে। ফ্লোরা বিস্মিত, দু চোখে তার কৌতূহলের জোয়ার। না জানি আবারও কোন অনিষ্টের দায়ে বকাঝকা শুরু করে এই লোক। ফ্লোরা বিধ্বস্ত, তা জানা সত্ত্বেও কি এমনটা করবি তুষার? মেয়েটার অযাচিত সব ভাবনাকে দূরে হটিয়ে তুষার বলে উঠল, তুমি ঠিক আছো ফ্লোরা? প্রত্যুত্তরে নির্লিপ্তে মাথা দোলায় ফ্লোরা। পরপরই উপাস থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত বাক্য, আমায় বিয়ে করবে প্লিজ? তুষারের মুখ থেকে এই কথাটা শোনার জন্য কত অপেক্ষাই না করেছিল মেয়েটা। কত প্রহর গুনেছিল উচ্চাটন চিত্তে। দিন গেল, মাস গেল, কতগুলো বছর গেল। এখন তো বাইরে স্নোফলও হয় না তেমন। অবশেষে যখন হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সর্বাঙ্গ কলুষিত হলো, ফ্লোরার অপেক্ষার প্রহর ফুরলো, তখন কিনা তুষার এই প্রস্তাব রাখল। কিন্তু কেন? এটা ভালোবাসা নাকি এক সম্ভ্রম হারানো অসহায় রমণীর প্রতি স্রেফ দয়া? মাফিয়ারা কি আদৌ দয়া দেখাতে সক্ষম? ভাবনার তলে নিমজ্জিত ফ্লোরা। ওর ধ্যান ভাঙল তুষারের ভারিক্কি আওয়াজে। কিছু বলছো না যে? কিন্তু আপনি তো বলেছিলেন আপনি কখনো বিয়ে করবেন না। বিয়ে, সংসার, পরিবার এসব কিছু মাফিয়াদের জন্য না। তাহলে হঠাৎ এই মত বদলের কারণ কি তুষার? রমণের সুস্পষ্ট প্রশ্ন। তুষার ব্যতিগ্রস্ত হলো না মোটেই, একইভাবে বলল, এটা আমার সিদ্ধান্ত। বাকিটা জীবন তোমাকে আগলে রাখার জন্য এছাড়া আর কোনো উপায় জানা নেই আমার। তার মানে আপনি আমায় ভালোবাসেন না, স্রেফ দায়িত্ব পালন করতে চাইছেন? কেন, আমি অপবিত্র বলে? নাকি এখন আমার জীবনটা পুরোপুরি মূল্যহীন বলে? নির্বিকার সাবলীল অবয়বখানি শক্ত হয়ে এলো অতক্ষণে। দাঁতে দাঁত পিষল তুষার। চোখে তার যন্ত্রণার পাহাড়। সেই যাতনাগ্রস্ত অথচ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ফ্লোরার পানে। ছলছলে করুণ অক্ষিদয় মেয়েটার। চাইলেও বুঝি কান্না থামাতে পারছে না সে। এবার একটু বেশি সাহস দেখিয়ে ফেলছো না? আমি আপনাকে বিয়ে করব না তুষার, আপনি আদেশ করলেও না। অন্তত এবার একটু অবাধ্য হতে দিন দয়া করে, প্লিজ। অশ্রুসজল চোখজোড়া এবার সত্যিই পরাস্ত হলো অনুভূতির দ্বারে। বুক ভাঙা কান্নার জোয়ার উগরে এলো বাইরে। শরীর কাঁপিয়ে ব্যাকুল বদনে কাঁদছে মেয়েটা। গোলাপি থেকে রক্তিম আভায় ছেয়ে গিয়েছে তার ক্রন্দনরত মুখ। সেদিকে তাকানো মাত্রই কড়া পড়া নির্জীব শক্ত হৃদয়টা অকস্মাৎ ছটফট করে উঠল তুষারের, যেন তীরবিদ্ধ এক আহত সত্তা। তারপরেও বুকের ভেতর অবিরাম রক্তক্ষরণের প্রবলতা বাড়াতে বোধহয় মোটেও কুণ্ঠিত নয় রমণী। তাই তো চকচকে ধাতব রিভলভারখানি বাড়িয়ে দিল তুষারের পানে। বলল, এটা কোনো কাজেই আসেনি তুষার, শেষ অবধি নিজেকে রক্ষা করতে পারিনি আমি। আর এখন পুরোপুরি নিঃস্ব হয়ে আপনার মুখোমুখি। প্লিজ, প্লিজ স্টপ ইট ফ্লোরা, আমি শুনতে চাই না এইসব। একদম ভুলভাল কথা বলবে না আমার সামনে। ধৈর্যের মাত্রা অতিক্রম করলে তোমাকে শ্যুট করতেও দ্বিধা করব না আমি। তুষারের যান্ত্রিক চোখে যেন আগুন ধরেছে এবার। অধর কাঁপছে ক্ষুব্ধতায়। ফ্লোরা বলল, সেটাই করুন, আমার শাস্তি হওয়া প্রয়োজন। আমি কখনো আপনার নিষেধাজ্ঞায় কর্ণপাত করিনি। চলেছি নিজের মতো। মাফিয়াদের অন্ধকার সাম্রাজ্যে নিজেকে জ্যোৎস্না ভেবে এসেছি সর্বদা। যেন কেউ আমার কিছুটি করতে পারবে না। কি আশ্চর্য! কিসের এত ভরসা আমার বলুন তো? আমি কি করে ভুলে গেলাম এই বিধ্বংসী টেরিটরিতে স্বয়ং পবিত্রতাও কলুষিত? প্লিজ, এবার থামো। তুষারের চোখে এহেন অসহায়ত্ব এই জীবনে দেখেনি ফ্লোরা। তার কষ্ট হলো তুষারের জন্য। কান্না থামিয়ে নিজেকে খানিক স্থির করে বলল, আপনাকে এভাবে দেখতে অভ্যস্ত নই আমি।
তাহলে রিভলভারটা বাড়িয়ে রেখেছো কেন? এটা দিয়ে কি করব আমি? আপনি নয়, আমি করব। মানে? পুরোপুরি অজ্ঞাত তুষার। আরও একবার হাঁটু ভেঙে তুষারের মুখোমুখি হয়ে মেঝেতে বসল ফ্লোরা। রিভলভারটা ওর হাতের নিকট এগিয়ে দিয়ে বলল, হাতে নিন বলছি। তুষার তাই করল। কোনো কিছু না ভেবেই তুলে নিল সেটিকে। আমাকে বন্দুক চালানো শেখাবেন তুষার? কথাটা শোনা মাত্রই হতবিহলিত নয়নে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে তুষার। আদুরে খুকির মতো ফেলিয়ে চেয়ে আছে মেয়েটা। চেহারার কোথাও কাঠিন্যতার ছায়াটুকু অবধি নেই, অথচ মাত্রই মেয়েটা গুলি চালানো শেখার আবদার জানালো ওর নিকট। তুষার অবশ্য আশ্চর্য হলো না বিশেষ, শুধু শান্ত সাবলীল বাক্যে শোধালো, প্রতিশোধ নিতে চাইছ? এবারও নিষ্প্রভ চাহনি, হীনমন্যতার লেশমাত্র নেই, কেবল ঋণঋণে কণ্ঠস্বর ভেদিয়ে ধ্বনিত হলো অনুভূতিহীন রুষ্ট আওয়াজ, ভয়ঙ্কর প্রতিশোধ। রয়্যাল ক্যারিবিয়ান বাংলাদেশ। মাঝ সমুদ্রে ভাসমান সুবিশাল ক্রুজশিপটা গত 15টা দিন ধরে একই জায়গায় স্থির। কক্সবাজার বন্দর থেকে অনেকটা দূরে অবস্থান করায় খালি চোখে বালুচর খুঁজে পাওয়া মুশকিল। গার্ডসগুলো সব আপন কার্যে নিয়োজিত। তারা প্রায়শই দলে দলে স্পিডবোটের সহায়তায় বন্দরের দিকে যায়, আবার ফিরেও আসে প্রয়োজন মিটিয়ে। এই যেন মাত্রই পরপর 4খানা স্পিডবোট চলে গেল জাহাজ ছাড়িয়ে। ক্যাবিনের করিডোরে দাঁড়িয়ে আপাতত সেসবই পর্যবেক্ষণ করছে ঈশানী। ইদানিং সময় কাটে না ওর। মাফিয়া পেন্টহাউসের মতো এখানেও মোবাইল ব্যবহারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে এরিসের কঠোর আদেশ, একা একা বাইরে যাওয়া যাবে না কোনো মতোই। ঈশানী বিরক্ত ভীষণ। সমুদ্রের মাঝে সারাদিন শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না ওর। তাছাড়া বাইরে গেলে ক্ষতিটা কি? এটা তো আর রাশিয়া নয় যে বের হলেই শত্রুদের কবলে পড়তে হবে। তাহলে কিসের এত রেস্ট্রিকশন? বোর হচ্ছ নিশ্চয়ই। এক অযাচিত নারী কণ্ঠের আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। হতচকিত বদনে পাশ করতেই দেখা মেলে নাতালিয়ার। সুশ্রী চেহারার এই ব্রিটিশ মহিলাটার বয়স আন্দাজ করা মুশকিল। কতই বা হবে, 45 থেকে 50-এর মধ্যেই বোধহয়। এরিসের ব্যক্তিগত রাঁধুনি তিনি। রোডশিপে অবস্থানকালে মাফিয়া বসের সকল খাবার দাবার তার তদারকিতেই তৈরি হয়। শুধুমাত্র এরিস আর তুষারের জন্যই রান্না করেন ভদ্রমহিলা। যদিও ইদানিং ঈশানী এসে যোগ হয়েছে তার গেস্টের তালিকায়। আপনি কি করে জানলেন? মুখোমুখি দাঁড়িয়ে প্রত্যুত্তর করল ঈশানী। সমুদ্রের অগাধ জলরাশির পানে নির্লিপ্ত দৃষ্টিপাত করে ভাবলেশীন কণ্ঠে নাতালিয়া বললেন, তোমার চেহারা দেখেই মনে হচ্ছে। বাঁধভাঙা বাতাসের তোড়ে এলোমেলো চুলের দাপট সামলানো মুশকিল। কোনো মতে চুলগুলো একটা ক্লেচারে পেঁচিয়ে জবাব দিল ঈশানী, আমি সত্যিই বোর হচ্ছি। বন্দরে যেতে ইচ্ছে করছে ভীষণ। আচ্ছা, এখান থেকে কক্সবাজার বন্দরটা কত দূর বলুন তো? পালাতে চাইছ? তীর্যক হাসির আভা খেলে গেল ভদ্রমহিলার ঠোঁটের আগায়। স্বামীর কাছ থেকে কে পালায়? কথার জোরে ঈশানীও ছক্কা হাঁকালো এবার। নাতালিয়া বললেন, স্বামী বলছ? ভয় করে না ওকে? ভয় করিনি কোনো কালেই, বড়জোর ঘৃণা করেছি। ঘৃণাটুকু ভালোবাসায় রূপান্তরিত হওয়া কি এতই সহজ? আমি নিজেও সন্দিহান। আমি জানি ওকে ভালোবাসা অন্যায়। কোনো স্বাভাবিক মানুষ কখনো একটা জানোয়ারকে ভালোবাসতে পারে না, কিন্তু আমি বেসেছি, কারণ আমার অস্তিত্ব ওর জন্য মরিয়া। অনুভূতির কাছে পরাস্ত আমার বিবেক। একটুখানি ফিচেল হাসলেন নাতালিয়া। তুমি তো প্রাপ্তবয়স্ক, আবেগী নও বিশেষ। তোমার দুনিয়াটা জলের মতো স্বচ্ছ সাবলীল। গোটা একটা জীবন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, অথচ তুমি এখানে একটা হৃদয়হীন বিষ্টের জন্য নিজেকে মরীচিকায় ডুবাতে চাইছ। এরিস আমার ভবিতব্য, ওকে বাদ দিয়ে জীবন কল্পনা করার সাধ্য আমার নেই। গোটা দুনিয়া ও যদি ওর বিপক্ষে থাকে, তাও আমি এরিসকেই চাইব। কেন এত উতলা হচ্ছ? জানি না। প্রতি মুহূর্তে আমার জন্য করা ওর পাগলামিগুলো আমাকে ভাঙতে বাধ্য করেছে। ভালো তো প্রথম আমি বেশি ছিলাম, তাহলে ভুলে যাব কি করে? কথায় না পেরে অবশেষে দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রমহিলা। বিষণ্ণ মুখে ফিরে যেতে যেতে আওড়ালেন, এত ভালোবেসো না। কোনো কিছু অতিরিক্ত আগলে রাখতে চাইলে শেষ পর্যন্ত সেই জিনিস আর অক্ষুণ্ণ থাকে না। কক্সবাজার বাংলাদেশ। অ্যাডভার্টাইজমেন্ট শ্যুটের কাজে আজ সদর হাসপাতালে এসেছে মাহিন। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিশাল বড় প্রজেক্ট। সকাল থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছে ওদের পুরো টিম। মধ্যাহ্নের বিরতি চলছে এখন। ওপাশে সবাই মোরগ পোলাওয়ের বক্সে কবজি ডুবিয়ে দিয়েছে এতক্ষণে। মাহিন একাই শুধু এসে দাঁড়িয়েছে 3 তলার করিডোরে। আজ দুপুরে পানি ছাড়া আর কিছু খাওয়া চলবে না। পরপরই বেশ কিছু শ্যুট, তাই কড়া ডায়েট চলছে ওর। হাসপাতালের ফ্রন্ট ইয়ার্ডের দৃশ্যটা অপরূপ। চারপাশে সবুজের সমারোহ।
দেখলে অন্তর জুড়িয়ে আসে। মাহিন বিমত্ত দৃষ্টে অবলোকন করছে চারিপাশ। ঠিক তখনই ওর পাশ ঘেঁষে দাঁড়ায় তুর্য। তুর্যের উপস্থিতি টের পেয়ে কপাল গোছালো মাহিন। গ্রীবা ঘুরিয়ে প্রশ্ন করল, লাঞ্চ না সেরে এখানে কি করছো? অভিমানের তোড়ে শিশুসুলভ গাল ফুলালো তুর্য। কিঞ্চিৎ কাঁধ উঁচিয়ে অসহায় স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই। তোমার মন খারাপ? ইন্টারেস্টিং তো। মাহিনের মুখাবয়ব দেখে মনে হলো সে ভারী মজার কথা শুনেছে। ওর হাসি হাসি মুখ দেখা মাত্রই তরতরিয়ে ডিপ্রেশন বেড়ে দ্বিগুণ মন খারাপ হয়ে গেল তুর্যের। মহা বিরক্ত হয়ে সে বলল, আমার এদিকে জীবন মরণ সমস্যা আর তুমি বলছো ইন্টারেস্টিং? সেই মনিও মাহিন ব্রো। হোয়াট ডু ইউ মিন বাই জীবন মরণ সমস্যা? জটিল কোনো কিছু? ডাক্তার দেখিয়েছ? আরে তুমি হাইপার হয়ে অন্য জটিলতায় ঢুকে যাচ্ছ। তপ্ত শ্বাস ছাড়ল মাহিন। বিরস কণ্ঠে শোধালো, তাহলে কি সমস্যা? নারী ঘটিত কেস? বাম হাতে মাথা চুলকে থমথমে মুখে জবাব দিল তুর্য, ওই রকমই কিছু একটা। মা বিয়ে দিতে চাইছে। এ তো আনন্দের কথা, বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে চাইছে, এখানে মন খারাপের কি হলো? চেহারায় আধার ঘনালো তুর্যের। সে আহত স্বরে বিড়বিড়ালো, আনন্দ তো আমারও হতো যদি ওই নেংটি ইঁদুরের সঙ্গে বিয়েটা ঠিক না করতো। নেংটি ইঁদুর? ভ্রু উচালো মাহিন। তুর্য ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো, বলল, হ্যাঁ, নেংটি ইঁদুর। পৃথিবীর সবচাইতে বাজে ইঁদুর, দেখলেই মাথা গরম হয়ে যায়। বুঝেছি, পাত্রী তোমার পছন্দ নয়, আন্টিকে জানানো উচিত। মাহিনের কথার পাচ্ছে তুর্য তরতরিয়ে বলে উঠল, না না, তেমন কিছুই নয়। তাহলে? তুর্য এবার মুখ কাচুমাচু করে শুকনো গলায় বলে, আসলে ওরা আমাকে পছন্দ না। নইলে কেউ নিজের হবু বরকে হুতুম পেঁচা ডাকে? কি ডেকেছে? হুতুম পেঁচা। বিস্ময়ে বাকরুদ্ধ মাহিন। এই বিয়ে আসলেই সম্পন্ন হবে কিনা তা নিয়ে বেশ সন্দিহানও বটে। হুতুম পেঁচাটা একটু বেশি হয়ে গেছে, অন্য কিছু ডাকতে পারতো। এই যেমন ধরো বিলেতি পেঙ্গুইন, অ্যাটলিস্ট শুনতে তো ভালো লাগতো। মাহিনের কথায় আগুনে যেন কেরোসিন ঢালার উপক্রম হলো। রাগে গজগজ করে উঠল তুর্য। চেহারায় জোরপূর্বক গম্ভীর্য টেনে এনে বলল, না, এ বিয়ে সম্ভব নয়। আমার মতো কুল হ্যান্ডসাম বয়কে বলে কিনা হুতুম পেঁচা? ওর 14 গোষ্ঠী হুতুম পেঁচা। তুমি একটু দেখো তো ব্রো, কোনো দিক দিয়ে কি আমাকে হুতুম পেঁচা মনে হয়? আজ তোমার আগে এজেন্সির সঙ্গে আমার দেখা হলে নির্ঘাত তোমার বদলে আমাকে সুপারস্টার বানাতো। হাসি সংবরণ করে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো মাহিন। তুর্য বলতে লাগলো, অথচ ওর মতো বিচ্ছিরি নেংটি ইঁদুর এই তুর্য জাওয়াতকে বলে কিনা হুতুম পেঁচা। এত সুদর্শন হুতুম পেঁচা দেখেছি ওর বাপের জন্মে। দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। হাত ঘড়িতে চোখ বোলালো একবার, অতঃপর তুর্যের দিকে দৃষ্টিপাত করে বলল, তো এবার কি করবে? ভেবেছ কিছু? জানি না, মা বোধহয় এবার সত্যি সত্যি নেংটি ইঁদুরটাকে কাঁধে ঝুলিয়ে দিবে। তুর্যের কথায় নিঃশব্দে হাসল মাহিন। মুখোমুখি দাঁড়িয়ে ওর কাঁধের উপর হাত রেখে বলল, মায়েরা কখনো আমাদের খারাপ চান না তুর্য। এই আমাকেই দেখো না, মায়ের কথার অবাধ্য হয়ে সারা জীবনের জন্য এমন একজনকে হারিয়ে ফেললাম যাকে না পাওয়ার আফসোস এই জীবনে শেষ হবে না আমার। মাহিনের কথাটুকু পুরোপুরি খেয়াল দিয়ে শুনতে পারল না তুর্য। তার আগেই ওর নজর আটকালো হসপিটালের গেটে প্রবেশকৃত কালো গাড়ির বহর। ভেতরে প্রবেশ করে গাড়িগুলো ব্রেক কষল একযোগে। পরপরই একখানা রোলস রয়েল এর দরজা খুলে বেরিয়ে এলো একটা লম্বা মতো সুঠামদেহী অবয়ব। কালো হুডির অস্তিন আর কালো মাস্কের অন্তরালে পুরোপুরি আবৃত তার মুখাবয়ব। চেহারা অনুসরণ করার সুযোগ পেল না তুর্য। ও কেবল দেখলো বড়সড় একটা রাইফেল হাতে নিয়ে হনহনিয়ে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে লোকটা। আশ্চর্যের চরম শিউরে পৌঁছে হতবিহলিত কণ্ঠে একাই বলতে লাগলো তুর্য, এরকম একটা রক্ষণশীল দেশে এভাবে বন্দুক হাতে নিয়ে জনসম্মুখে হনহনিয়ে হাঁটছে কে এই লোক? ওর ভাবনার মাঝেই হাসপাতালের মানুষের ভিড়ে দৃষ্টিসীমানার অগোচরে অদৃশ্য হয়ে গেল সে। পাশ থেকে নির্লিপ্ত দ্বিধাহীন কণ্ঠস্বর ভেসে এলো মাহিনের, এডি শিওভান, দ্য মাফিয়া বস অফ ব্রাডবা। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমার গল্পের পর্ব 42। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।